আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজকের গল্প মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক ও কোতলপুর গ্রামের পিশাচিনী। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক ও কোতলপুর গ্রামের পিশাচিনী। আজ রবিবার। অন্য দিনের মতো স্কুলের তাড়া আজ নেই। সকালবেলায় স্ত্রীর হাতে বানানো গরম গরম লুচি আর আলুর দম খেয়ে আমার পড়ার ঘরে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অঙ্ক পরীক্ষার খাতাগুলো নিয়ে বসেছি। খাতা দেখে বোঝা যাচ্ছে বেশিরভাগেরই অঙ্ক মাথায় ঢোকে না। তবে ভালো ছাত্রও যে নেই তা অবশ্য বলা যায় না। অনেকেরই নম্বর 8 বা 9 ঘরে পৌঁছেছে। একসময় স্ত্রী এসে বলল, কি গো, আর কতক্ষণ? ঘড়িতে কটা বাজে দেখেছো? দুপুর 1টা বাজে। যাও যাও, তাড়াতাড়ি স্নানটা সেরে নাও, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, এই তো আর একটা খাতাই বাকি আছে, এটা দেখেই আমি স্নানে যাচ্ছি। শেষ খাতাটা দেখে রেখেই আমি উঠে স্নানে চলে গেলাম। বাড়িতে আমরা মাত্র 2টি প্রাণী, আমি আর আমার স্ত্রী। ও হ্যাঁ, আমার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হলো না। আমি রথিন, পুরো নাম রথীন্দ্রনাথ ব্যানার্জি। পেশায় কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। আমাদের গ্রামটা করিমপুরের একদম দক্ষিণ প্রান্তে। বাঁশঝাড় আর বট গাছে ঘেরা একটা ছোট্ট গ্রাম। এই গ্রামে একটাই স্কুল, আর সেই স্কুলেই প্রায় বছরখানেক আগে আমি শিক্ষকের পদে নিযুক্ত হয়েছি। আমাদের আসল বাড়ি উত্তর কলকাতায়। সেই বাড়িতে আমার বাবা, মা আর বোন থাকে। বিবাহ করেছি এই মাস 6 হলো। বউও আমার শিক্ষিতা, সুন্দরী, বুদ্ধিমতী। আমি আমার স্ত্রীকে নিয়ে কর্মসূত্রে এই কাঁঠালিয়া গ্রামেই বাড়ি ভাড়া করে থাকি। সে যাই হোক, এবার গল্পে ফেরা যাক। দুপুরবেলায় গরম গরম মাংসের ঝোল আর ভাত খেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে একটা ভৌতিক উপন্যাসে মনোনিবেশ করেছি। আসলে ভৌতিক বা অলৌকিক বিষয়গুলিতে আমার একটা বিশেষ ঝোঁক আছে। এছাড়াও বেড়াতে আমি খুব ভালোবাসি, তাই ছুটি পেলেই বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যাই। অজানাকে জানার আর অচেনাকে চেনার আগ্রহ আমার চিরকালের। আর আমার সেই ভ্রমণে আমার সঙ্গী হয় আমারই এক বন্ধু। তার কথা আপনাদের পরে বলছি। তো উপন্যাসটা প্রায় শেষ করে এনেছি। এবার তান্ত্রিক এক রাজকন্যার উপরে ভর করা পিশাচকে তাড়ানোর জন্য যজ্ঞে বসবেন। এমন সময় হঠাৎ মনে পড়ল সেই মানুষটার কথা, যার সংস্পর্শে এসে আমার অলৌকিক বিষয় সম্পর্কে আগ্রহটা যেন আরো বহু গুণে বেড়ে গেছে। কয়েকবার আমি তার কাছে গিয়েছি। তার নানা ধরনের অদ্ভুত অভিজ্ঞতার কথা তিনি নিজের মুখেই আমাকে বলেছেন। এই কাঁঠালিয়া গ্রামের পেয়ারাতলায় তার বাড়ি, কিন্তু কাজের চাপে অনেকদিন তার বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। বিছানায় শুয়ে যখন এইসব কথাই ভাবছি, তখন হঠাৎ দরজায় টোকা পড়ল। মনে মনে ভাবলাম, এই অসময়ে আবার কে এলো? এমনিতে তো একজন ছাড়া কেউ খুব একটা এ বাড়িতে আসে না। তাহলে কি সেই? কিন্তু ও তো বলেছিল আজ বাড়িতে থাকবে না। তবে কি জানি, যাই দেখি। আমি উঠে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দেখলাম, যার কথা এতক্ষণ ভাবছিলাম সেই ব্যক্তি আমার দরজার বাইরে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার বন্ধু রবি ঘোষ, যে কিনা আমার ভ্রমণ সঙ্গী। রবি এই কাঁঠালিয়া গ্রামেরই পোস্টমাস্টার। তবে ওর আরও একটা পরিচয় আছে, ও কিন্তু আমার সহপাঠী ছিল। ভাগ্যক্রমে আমরা দুজনেই একই গ্রামে বদলি হয়ে এসেছি। আমাকে দেখেই রবি বলল, কিরে, ঘুমাচ্ছিলি নাকি? আমি হেসে বললাম, আরে না না, ভেতরে আয় ভেতরে আয়। রবি ঘরে ঢুকে সোফায় বসলো। আমি বললাম, এই রবি, তোর না আজকে কোথায় একটা যাওয়ার কথা ছিল, তা যাসনি নাকি? না রে, ভালো লাগছিল না। সারাদিন বাড়িতে একা একা থাকি, মাঝে মাঝে ভীষণ বোর লাগে। তাই তো তোর বাড়িতে আসি। কিন্তু তুইও তো এখন নতুন সঙ্গী পেয়ে গেছিস, তাই তোদের দুজনকে আর বিরক্ত করতে আসি না। তো তুইও তো একটা নতুন সঙ্গী খুঁজে নিতে পারিস, তাহলেই তো আর একা একা থাকতে হয় না। মুখ বেজার করে রবি বলল, ধুর, আমাকে আর কে পছন্দ করবে বল?
আমি তো আর তোর মতো অত হ্যান্ডসাম নই। আচ্ছা, তাই নাকি? যদি বলিস আমি তোর জন্য একটা মেয়ে দেখে দেবো, কি করবি তো বিয়ে? আরে ছাড় তো সব কথা, শোন না, যেটা বলছিলাম, প্রত্যেক বছরই তো আমরা পুজোর ছুটিতে কোথাও না কোথাও বেড়াতে যাই। তো এবারে কোথায় যাবি, কিছু ঠিক করলি? না রে, এখনো কিছু ঠিক করিনি, তবে ভাবছি এবার পাহাড়ে যাব। তা বেশ বেশ। আচ্ছা রবি, তোর মনে আছে একদিন তোকে আমি একজন তান্ত্রিকের কথা বলেছিলাম, যিনি আমাদের এই গ্রামেরই পেয়ারাতলায় থাকেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, ওই ভেগুতান্ত্রিক তো? ঠিক বলেছিস। আমি কয়েকবার তার বাড়িতে গেছি। তার মুখে শুনেছি একসময় নাকি বহু দূর দূরান্ত থেকে রাজা মহারাজা জমিদাররা তার কাছে আসতেন সাহায্যের জন্যে, এবং তার কাছ থেকে উপকারও পেতেন। তোকে তো আগেই বলেছিলুম আমার সঙ্গে যেতে, কিন্তু তুই তখন রাজি হোসনি। তবে কয়েকদিন আমারও কাজের চাপে আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। আর যাবি নাকি সেখানে একবার? দেখ রথিন, তুই তো জানিসই আমার এসব তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্রে খুব একটা বিশ্বাস হয় না। তবে তুই যখন বারবার করে বলছিস, তখন না হয় একবার ঘুরেই আসা যাক, দেখেই আসি তোর ওই ভেগুতান্ত্রিক কত বড় মহাপুরুষ। বেশ, ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি ভেতর থেকে তৈরি হয়ে আসছি। চা খাবি নাকি? না রে, এখন আর চা খাবো না, তুই যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। হ্যাঁ, আসছি। মিনিট পাঁচেকের মধ্যেই আমি তৈরি হয়ে রবিকে নিয়ে বেরিয়ে পড়লাম পেয়ারাতলায় ভেগুতান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এই গ্রামেরই একদম শেষ প্রান্তে শ্মশানের পাশে ভেগুতান্ত্রিকের বাড়ি। যেতে প্রায় মিনিট 20 সময় লাগবে। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুরু হলো। এতক্ষণ আমরা কেউ খেয়ালই করিনি যে সমস্ত আকাশটা কালো মেঘের চাদরে ঢেকে গেছে। মনে মনে বেশ খুশি হলাম, দুদিন যা গরম পড়েছিল, উফ, দুপুরবেলা তো বাড়ি থেকে বেরোনোই প্রায় দুষ্কর হয়ে উঠেছিল। রবি বলল, এই রথিন, আকাশের অবস্থাটা দেখেছিস? সঙ্গে তো ছাতাও আনিনি, তাড়াতাড়ি পা চালা, বৃষ্টি নামলে কিন্তু বিপদ হয়ে যাবে। যা বলেছিস ভাই, আসলে তখন তো খেয়ালই করিনি যে আকাশে মেঘ জমেছে, তাহলে তো ছাতাটা নিয়েই বেরোতাম। তা হ্যাঁ রে রথিন, তোর এই ভেগুতান্ত্রিক কি বাড়িতে একাই থাকেন? আরে না না, উনি বিবাহিত ছিলেন, কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান। ওনাদের নিজেদের কোনো সন্তান ছিল না। একদিন নাকি এক যজমানের বাড়ি থেকে ফেরার পথে একটি বাচ্চা মেয়েকে একটি গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেন। বাচ্চাটির বাবা বছর 2 আগেই নাকি মারা গিয়েছিলেন, আর সেদিন তার মাও মারা যান। কোনো আত্মীয় স্বজন বাচ্চাটির দায়িত্ব নিতে চায়নি, তাই ভেগুতান্ত্রিক মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং নিজের সন্তানের মতোই প্রতিপালন করেন। মেয়েটি এখন বিবাহযোগ্যা হয়েছে। ভেগুতান্ত্রিক তার বিয়ের জন্য পাত্রও দেখছেন। আর কয়েক পা এগোতেই আমি সামনে একটা মুদির দোকান দেখে বললাম, এই রবি দাঁড়া, আমি না এই দোকান থেকে ছোলা আর বাদাম ভাজা নিয়ে আসি, ভেগুতান্ত্রিক খেতে খুব পছন্দ করে। আমি সেই দোকান থেকে ছোলা আর বাদাম ভাজা কিনে নিয়ে আবার এসে এগোতে লাগলাম। মিনিট কয়েক পরেই দূর থেকে দেখতে পেলাম একটা টালির চালের ছোট বাড়ি। রবিকে ডেকে বললাম, এই রবি, ওই দেখ, ওইটাই হলো ভেগুতান্ত্রিকের বাড়ি। রবি আমাকে ব্যঙ্গ করে বলল, আরে তুই না বলেছিলি তোর এই ভেগুতান্ত্রিকের কাছে অনেক রাজা মহারাজারাও এসেছেন? তা তার বাড়ির চেহারা দেখে তো মনে হচ্ছে দুবেলা ভালো করে খাওয়াও জোটে না। আমি রবির এই কথার কোনো উত্তর দিলাম না। দুজনে মিলে ভেগুতান্ত্রিকের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম। দরজার সামনে একটা ছোট্ট ফলকে লেখা রয়েছে, ভেগুতান্ত্রিক। এখানে হস্তপরীক্ষা এবং কুষ্ঠি বিচার করা হয়। এছাড়াও গ্রহদোষ, কালো জাদুর প্রভাব, শত্রুর কুদৃষ্টি এবং অন্যান্য অজানা কারণে সমস্যার সমাধানের জন্য মন্ত্রপুত তাবিজ ও কবজ দেওয়া হয়, দক্ষিণা যৎসামান্য। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। আমি বাইরে থেকেই ডাকলাম, বাবাজি বাড়ি আছেন? কয়েক মুহূর্ত পরে ভেগুতান্ত্রিকের মেয়ে লতা এসে দরজা খুলে দিল। এ বাড়িতে বিদ্যুৎ নেই, তাই তার হাতে একটা ছোট্ট মাটির প্রদীপ। আমাকে দেখেই সে একগাল হেসে বলল, ওমা, রথিন দাদা যে, আসুন আসুন, ভেতরে আসুন, অনেকদিন পরে এলেন। বাবা ভেতরেই আছেন। আমি আর রবি ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতরে একটা তক্তপোষের ওপরে চিন্তিত মুখে বসে রয়েছেন অতি শীর্ণকায় এক ব্যক্তি। পরনে রক্তবসন, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, কপালে একটা বড় সিঁদুরের তিলক। হ্যাঁ, ইনি সেই ভেগুতান্ত্রিক।
মানুষটাকে যতই দেখি ততই অবাক হই। মানুষটার জ্ঞানের ভাণ্ডারের কোনো সীমা নেই। মাত্র বার কয়েক তাঁর কাছে এসেছি, কিন্তু তাতেই ওনার অপরিমিত জ্ঞান ভাণ্ডারের যে সামান্য পরিচয়টুকু পেয়েছি, তাতেই আমি যার পর নাই বিস্মিত হয়েছি। আমাদের দিকে না তাকিয়েই ভেগুতান্ত্রিক বললেন, এসো রথিন, এসো এসো, অনেকদিন পর এলে। আমি তো ভেবেছিলাম হয়তো এই অধমকে তুমি ভুলেই গেছো। আমি বেশ লজ্জিত হয়ে বললাম, আরে না না বাবাজি, আসলে স্কুলে পরীক্ষা চলছিল তো, সেই নিয়েই একটু ব্যস্ত ছিলাম আর কি। ওহো, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বসো বসো। তোমার সঙ্গে ইনি কে? আজ্ঞে বাবাজি, ও আমার বন্ধু রবি, এই গ্রামেরই পোস্টমাস্টার। আজ বিকেলে আমাদের বাড়িতে এসেছিল, তাই ভাবলাম আপনার কাছে ওকে এখানে নিয়ে আসি। ভালোই করেছো। আসলে কি জানো তো, তোমার প্রতি আমার না কেমন একটা মায়া পড়ে গেছে। হয়তো তোমার সঙ্গে আমার পূর্বজন্মের কোনো সম্বন্ধ আছে। এই দেখো দেখো, তোমাদের কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, মোড়া দুটো পেতে দিই। আমি বললাম, আরে বাবাজি আপনি ব্যস্ত হবেন না, আমরাই পেতে নিচ্ছি। ঘরের কোণ থেকে মোড়া দুটো নিয়ে আমরা ভেগুতান্ত্রিকের সামনে পাশাপাশি বসলাম। আমার হাতে ঝোলানো প্যাকেটটা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, হাতে ওটা কি? আজ্ঞে বাবাজি, বাদাম ভাজা আর ছোলা ভাজা। আপনি খেতে ভালোবাসেন তাই নিয়ে এলাম। আমার কথায় ভেগুতান্ত্রিকের ঠোঁটের কোণে একটা মৃদু হাসির ঝলক খেলে গেল। আমি আমার হাতের প্যাকেটটা ভেগুতান্ত্রিকের সামনে রাখলাম। তিনি সেখান থেকে এক মুঠো বাদাম ভাজা নিয়ে মুখে পুড়ে চিবোতে লাগলেন। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো। জিজ্ঞাসা করলাম, বাবাজি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, বলো কি জানতে চাও। আচ্ছা বাবাজি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত। যদি কিছু মনে না করেন তাহলে আমাদের বলতে পারেন, সম্ভব হলে আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করব। ভেগুতান্ত্রিক বললেন, ঠিকই বলেছ রথিন, আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আসলে মেয়ের বাপ বলে কথা, মেয়েকে সুপাত্রে দান করাটা তো প্রত্যেক বাবারই কর্তব্য। কিন্তু তার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তো এখন আমার কাছে নেই। তবে একটা সময় ছিল যখন এই যৎ সামান্য অর্থটুকু জোগাড় করা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তখন সারা দিন এই বাড়িতে মানুষজন গম করত, খদ্দেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কত রাজা মহারাজা জমিদাররা দূর দূরান্ত থেকে ছুটে আসতেন, কেউ বা হাত দেখানোর জন্য, কেউ বা নিজের সন্তানের কুষ্টি বিচার করবার জন্য। কিন্তু এখন মানুষ এসব তন্ত্রে মন্ত্রে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে না। তাই এখন আর সেরকম পসারও নেই। ওই যেটুকু উপার্জন হয় তাতে বাপ মেয়ের দুবেলা দুমুঠো জুটে যায় আর কি। ভেগুতান্ত্রিকের মুখে কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কয়েক মুহূর্ত সবাই নীরব রইল। সেই নীরবতা ভঙ্গ করলেন স্বয়ং ভেগুতান্ত্রিক। বললেন, যাকে সেসব কথা ছাড়ো, এখন বলো আজ কি ধরনের গল্প শুনবে তোমরা? বাবাজি আজ আপনার পছন্দ মতোই কোনো গল্প শোনান না। বেশ, তবে তাই হোক। তা তোমরা চা খাবে তো? তা একটু হলে মন্দ হয় না। বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও, আমি ভেতর থেকে চায়ের কথা বলে আসি। ভেগুতান্ত্রিক উঠে ভিতরে চলে গেলেন চায়ের কথা বলতে। এমন সময় বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রবির দিকে তাকিয়ে দেখলাম ও কেমন আনমনা হয়ে বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই রবি, কি হয়েছে তোর? রবি নিজেকে সামলে নিয়ে বলল, কই না তো, কিছু হয়নি তো, কি আবার হবে? আমি উৎসাহ ভরে বললাম, হ্যাঁ হ্যাঁ বাবাজি আপনি শুরু করুন। ভেগুতান্ত্রিক বলতে শুরু করলেন, সেই আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমি সবে মাত্র তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি। একদিন দুপুরবেলা একজনের হাত দেখছি, এমন সময় বাইরে থেকে একজনের গলা শুনতে পেলাম, ভেগুতান্ত্রিক বাড়িতে আছেন? বাড়িতে তখন আমি একা। আমার স্ত্রী নিজের বাপের বাড়িতে গিয়েছে। অগত্যা আমাকেই যেতে হলো দরজা খুলতে। দরজা খুলতেই দেখলাম বাইরে একজন অল্প বয়সী যুবক দাঁড়িয়ে আছে। সোনালি কাজ করা সাদা পাঞ্জাবি, পায়ে নাগরাই জুতো, চেহারায় আভিজাত্যের ছাপও স্পষ্ট।
বেশ সুদর্শন, ঠোঁটের উপর একটা সরু গোঁফ। তাকে দেখে আমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে ইনি কোনো বড় ঘরের ছেলে। তবে তার চোখে মুখে ফুটে উঠেছে উদ্বিগ্নতার ছায়া। আমাকে দেখেই তিনি বললেন, বাবা, আপনি কি সেই স্বনামধন্য ভেগুতান্ত্রিক? আমি বললাম, আগে হ্যাঁ, ঠিকই চিনেছেন। আমার মুখের কথা শেষ হতে না হতেই তিনি আমার দুটো পা জড়িয়ে ধরলেন, বললেন, বাবা, আপনি আমাদের বাঁচান, আমাদের পরিবারকে রক্ষা করুন আপনি। আমি তাঁকে ধরে দাঁড় করিয়ে বললাম, আপনি আগে ভেতরে চলুন, সেখানে গিয়ে শান্ত হয়ে বসে আমাকে সব কথা খুলে বলুন। ঘরে এনে একটা মোড়া এগিয়ে দিয়ে তাকে বসতে দিলাম। তারপর এক গ্লাস ঠান্ডা জল কুঁজো থেকে গড়িয়ে তাকে দিলাম। তিনি এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে নিয়ে গিলাসটা টেবিলের ওপর রেখে বললেন, বাবা, আমি বীর প্রতাপ চৌধুরী। আমার বাবা শ্রী ভানু প্রতাপ চৌধুরী কোতলপুর গ্রামের জমিদার। কিছুদিন ধরেই আমাদের পরিবারের একটা বিপদ দেখা গিয়েছে। এরকম বিপদ? বাবা, আমার স্ত্রী সৌদামিনী। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়েছে। সৌদামিনী এমনিতেই খুব শান্তশিষ্ট প্রকৃতির মেয়ে। আমার বাবা নিজে পছন্দ করে ওকে আমাদের পরিবারের কুলবধূ করে এনেছেন। সৌদামিনী আমাদের বাড়িতে এসেই নিজের গুণে সকলের মন জয় করে নিয়েছিল। আমাদের জমিদারিতেও বেশ উন্নতি হচ্ছিল। সবাই বলতো স্বয়ং মা লক্ষ্মী আমাদের ঘরে পা দিয়েছেন। কিন্তু কয়েকদিন ধরে সৌদামিনীর আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারোর সাথে ভালো করে কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সারা রাত জেগে বসে থাকে। আমরা অনেকবার ওকে এর কারণ জিজ্ঞাসা করেছি, কিন্তু ও কিছুই বলেনি আমাদের। প্রথমটা তেমন অস্বাভাবিকতা লক্ষ্য করা না গেলেও ধীরে ধীরে ওর আচরণ ভয়াবহ হয়ে ওঠে। একদিন মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি পাশে সৌদামিনী নেই। এমন সময় আমার কানে আসে একটা বিকট শব্দ। মনে হচ্ছে কেউ যেন এই ঘরে বসেই গর্জন করছে। আমার বেশ ভয় লাগলো। এত রাতে এই ঘরে কে এভাবে গর্জন করছে? আমি কয়েকবার সৌদামিনীর নাম ধরে ডাকলাম, সৌদামিনী, সৌদামিনী, কোথায় তুমি? কিন্তু সৌদামিনীর কোনো সাড়া পেলাম না। সৌদামিনী সবসময় ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে ঘুমোতো। সেই প্রদীপের আলোয় ঘরটা আলো আঁধারিতে ভরে রয়েছে। আমি পা টিপে টিপে বিছানা থেকে নামলাম। এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম যে ঘরের এক কোণে মেঝেতে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে রয়েছে সৌদামিনী। বুঝতে পারলাম গর্জনটা সৌদামিনীই করছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। তারপর ওকে বললাম, সৌদামিনী, কি হয়েছে তোমার? এভাবে এখানে বসে আছো কেন? সৌদামিনী প্রথমে আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, একইভাবে গর্জন করতে লাগলো। আমি আবার বললাম, সৌদামিনী, তুমি কি ঠিক আছো? সৌদামিনী, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। আমি তোমার স্বামী, তোমার মনের সব কথা তুমি আমাকে খুলে বলতে পারো। সৌদামিনী। সৌদামিনী এবার গর্জন থামালো, কিন্তু কোনো উত্তর তো দূরের কথা। সৌদামিনী আমার দিকে মুখ তুলে তাকালো না পর্যন্ত। এবার আমি ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, সৌদামিনী, দেখো, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে? বলো, বলো আমাকে। এবার সৌদামিনী ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। আমি দেখলাম ওর চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি লাফিয়ে ওর পাশ থেকে উঠে পড়লাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সৌদামিনী, তোমার কেমন রূপ? সৌদামিনী বলল, আমি তোদের ছাড়বো না।
তোরা মরবি, তোরা সবাই আমার হাতে মরবি, কেউ বাঁচবি না, কেউ না। ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমি কোনো রকমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাবা মা তখন নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। আমি তাদের গিয়ে ডেকে তুললাম, সব কথা তাদের জানালাম। সব শুনে বাবা মা আমার সঙ্গে আমাদের শোবার ঘরে এলেন। কিন্তু আশ্চর্য, আমরা দেখলাম সৌদামিনী তখন নিশ্চিন্তে বিছানার উপরে ঘুমোচ্ছে। আমার কথা সেদিন কেউ বিশ্বাস করেনি, জানেন। সবাই বলেছিল আমি ঘুমের মধ্যে নাকি স্বপ্ন দেখেছি। আমি আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। একটু আগে আমি কি তাহলে সত্যিই স্বপ্ন দেখছিলাম, নাকি যেটা ঘটেছিল সেটা বাস্তব? এরপর থেকে প্রায় প্রতি রাতেই এই একই রকম ঘটনা ঘটতে থাকে, কিন্তু সেই দৃশ্য আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তবে মাঝে মাঝেই ওর মধ্যে একটা উগ্র আচরণ প্রকাশ পায়, তাই এখন আর কেউ ওর সাথে কথাও বলতে চায় না। খুব প্রয়োজন না পড়লে ওর কাছে কেউ আসেও না। কিন্তু বাবা, সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে যা ঘটল, তারপর থেকে তো আর... এই ঘটল বীর প্রতাপ। বাবা, সেদিন সন্ধ্যাবেলায় আমার মা বাড়িতে সন্ধ্যা দিচ্ছিলেন, সারা বাড়িতে ধূপধুনো দেখাচ্ছিলেন। এমন সময় সৌদামিনী ওর নিজের ঘর থেকে বেরিয়ে আসে আর মার কাছে গিয়ে বলে, কি করছিস এসব? নিভিয়ে দে, ওই ধূপ নিভিয়ে দে বলছি। জানিস না ওর গন্ধে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। তোকে না কতবার বলেছি বাড়িতে এসব পূজা পাঠ চলবে না, চলবে না এসব। ও হ্যাঁ বাবা, একটা কথা আপনাকে বলতে গিয়েছিলাম। যবে থেকে সৌদামিনীর আচরণে এরকম অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে, তবে থেকে সৌদামিনী এসব পুজো অর্চনা কিছুই পছন্দ করে না। ধূপধুনোর গন্ধ পেলেই ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিন্তু বাবা, সৌদামিনী কিন্তু পূজা অর্চনা নিয়ে থাকতে ভালোবাসত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাগান থেকে ফুল তুলে পুজো দিত, তারপর অন্য কাজ করত। তাহলে হঠাৎ করে ওর কি হলো? তবে এতদিনও মারাত্মক কিছু করেনি, কিন্তু সেদিন মায়ের হাত থেকে ধুনুচিটা নিয়ে ও ছুঁড়ে ফেলে দিল। তারপর আমার মাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আর সেই ধাক্কায় আমার মা মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি সেখানে ছিলাম, তাই দৌড়ে গিয়ে মাকে ধরে ফেললাম। তারপর সৌদামিনীর দিকে তাকিয়ে বললাম, সৌদামিনী, কি করলে এটা? বললে বিশ্বাস করবেন না বাবা, সেই সময় ওর মুখ এতই হিংস্র ছিল যে একবার যে সে মুখ দেখবে, সেই ভয়ে সেখান থেকে পালাবে। সেই মুখ দেখে আমিও আর কিছু বলার মতো সাহস পেলাম না। সেদিনের পর থেকে আমার বলা কথাগুলো আমার বাবা মা বিশ্বাস করতে শুরু করেন। বাবা, অন্য কোনো পরিবার হলে হয়তো এতদিন সৌদামিনীকে ওর বাপের বাড়িতে রেখে দিয়ে আসতো, কিন্তু আমার বাবা মা অত্যন্ত ভালো মানুষ, তাই তাঁরা সে কাজ না করে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তাদের দৃঢ় বিশ্বাস সৌদামিনীর ওপর কোনো অপশক্তি ভর করেছে, তাই তাকে সুস্থ করার জন্য একজন ভালো তান্ত্রিকের প্রয়োজন। গতকাল বাবার এক বন্ধু আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি আমাদের আপনার কথা বলেছেন, তাই তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি আজই আপনার কাছে চলে এসেছি বাবা। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। কিছু একটা করুন বাবা, রক্ষা করুন আমাদের এই বিপদের হাত থেকে। এই পর্যন্ত বলে বীর প্রতাপ থামল। আমি খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শুনছিলাম। বীর প্রতাপের কথা শেষ হতেই আমি তাকে বললাম, দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি কালই আপনাদের বাড়িতে যাব। নিজের চোখে না দেখলে বিষয়টা ঠিক বুঝতে পারবো না। আপনি একটা কাজ করুন, এই কাগজে আপনাদের বাড়ির ঠিকানাটা লিখে রেখে যান। আমি কাল সকালেই আপনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হব। বীর প্রতাপ হাত জোর করে আমাকে বললেন, আপনি কি বলছেন বাবা? আপনি কেন কষ্ট করে যাবেন? কাল সকালে আমি আপনার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে আসব। না না, গাড়ির দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। আমাকে বাধা দিয়ে বীর প্রতাপ বললেন, না না বাবা, তা হয় না, আমি কাল নিজে আপনাকে আনতে আসব। আমি আর আপত্তি করলাম না, বললাম, আচ্ছা বেশ, তাই হবে। আপনি এখন বাড়ি ফিরে যান, আর আমি আপনাদের বাড়িতে পা রাখার আগে পর্যন্ত সবাই একটু সাবধানে থাকবেন।
এমন সময় চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো লতা। আমাদের সামনে চায়ের কাপগুলো রেখে সে আবার ঘর থেকে বেরিয়ে গেল। ভেগুতান্ত্রিক আবার বলতে শুরু করলেন, এরপর বীর প্রতাপ আমাকে প্রণাম করে চলে গেলেন। পরের দিন সকালে যথাসময়ে তিনি আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে এলেন। আমি আগে থেকেই তৈরি হয়েছিলাম। দেওয়ালে ঝোলানো কাপড়ের ঝুলিটা কাঁধে নিয়ে বীর প্রতাপের সঙ্গে বেরিয়ে পড়লাম। ঘোড়ার গাড়িটা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল, দুজনেই তাতে উঠে বসলাম। কোতলপুর গ্রাম যখন পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। বীর প্রতাপের সঙ্গে আমি জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তবে বাড়িটাকে জমিদার বাড়ি না বলে রাজপ্রাসাদ বললেই হয়তো ভালো হবে। মোজাইক করা মেঝে, শ্বেত পাথরে তৈরি নানা ধরনের সব মূর্তিতে সাজানো রয়েছে চারিদিক। ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের ছবি। দাস দাসীরা তাদের নিজেদের কাজে ব্যস্ত রয়েছে। মাথার উপরে সুদৃশ্য এক ঝাড়বাতি। বীর প্রতাপ আমাকে দোতলার বৈঠকখানার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটা গদি আঁটা কাঠের কারুকার্য করা দামি সোফায় চিন্তিত মুখে বসেছিলেন একজন স্বাস্থ্যবান মধ্যবয়সী পুরুষ মানুষ। পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, মাথায় ছোট ছোট কাঁচা পাকা চুল, চোখে সোনার ফ্রেমের চশমা, নাকের নিচে মোটা পাকানো গোঁপ। দুই হাতের আঙুলে শোভা পাচ্ছে দামি রত্নখচিত আংটি, গলায় সোনার চেন। দেখেই বোঝা যাচ্ছে ইনিই জমিদার ভানু প্রতাপ চৌধুরী। ঘরে ঢুকে বীর প্রতাপ বললেন, বাবা, আমি ওনাকে নিয়ে এসেছি। ভানু প্রতাপ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে দু হাত জোর করে বললেন, আসুন আসুন বাবা, ভেতরে আসুন। আমি কোতলপুরের জমিদার ভানু প্রতাপ চৌধুরী। আমিও তাকে প্রতি নমস্কার জানালাম। বসুন বাবা। আমি জমিদারের মুখোমুখি একটা ফরাস পাতা কাঠের চেয়ারের ওপর বসলাম। ভানু প্রতাপ আমাকে বললেন, বাবা, আপনি তো আমার পুত্র বীর প্রতাপের মুখে সব কথাই শুনেছেন। তবে শুধু সেইটুকুই নয়, এই কোতলপুর গ্রাম এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। সে কথা বলার জন্যই আমি বীর প্রতাপকে পাঠিয়ে আপনাকে এখানে নিয়ে এসেছি। কি সেই বিপদ জমিদার বাবু? আমাকে সবিস্তারে বলুন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। জমিদার বাবু বলতে শুরু করলেন, বাবা, বাবা, এই গ্রামের ওপরে এক অভিশাপ নেমে এসেছে, এক পিশাচিনীর অভিশাপ। আমি বেশ অবাক হয়ে প্রশ্ন করলাম, পিশাচিনীর অভিশাপ? বিষয়টা ঠিক বুঝলাম না জমিদার বাবু, আমাকে পুরো বিষয়টা একটু প্রথম থেকে বলুন। ভানু প্রতাপ বলতে শুরু করলেন, বাবা, আমাদের গ্রামে বেশ কিছুদিন ধরেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। রাত্রিবেলায় গ্রামের বাইরে কেউ বেরোতে পারে না, আর যদি কেউ ভুলবশত বাইরে বেরোয়ও তাহলে তাহলে সে আর বেঁচে বাড়ি ফেরে না। পরের দিন গ্রামেরই কোনো এক জায়গায় তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহটা পড়ে থাকতে দেখা যায়। দেখে মনে হয় কেউ যেন তার শরীর থেকে মাংস খুবলে খুবলে খেয়েছে। তার সারা শরীরে বড় বড় নখের আঁচড় থাকে, আর সেই ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে যায়। এমনকি সেই মৃতদেহের আশেপাশে রক্ত মাংস সব ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সেই মৃতদেহ যেই দেখেছে সেই ভয়ে শিউরে উঠেছে। এমন বীভৎস মৃতদেহ এই কোতলপুর গ্রামের লোক 7 জন্মেও মনে হয় দেখেনি বাবা। আমার মনে হয় এসব সেই পিশাচিনীর কাজ। ভয়ে আতঙ্কে জমিদার বাবুর গলার স্বর যেন বদলে যেতে থাকে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, দেখুন জমিদার বাবু, এই কাজ তো কোনো হিংস্র পশুরও হতে পারে। জমিদার বাবু বললেন, হ্যাঁ বাবা, আমরাও কিন্তু প্রথমে সেইটাই ভেবেছিলাম। কিন্তু কিন্তু কি জমিদার বাবু? আমাদের গ্রামের নবীন মাস্টারের ছেলে বাদল, সে নাকি সেই পিশাচিনীকে দেখেছে। তার চেহারা নাকি বিভৎস, সাধারণ মানুষের থেকে সে নাকি অনেক বেশি লম্বা, আর তার চোখ দুটো মণিহীন। আর সেই 2 চোখ থেকে যেন রক্তের ধারা বয়ে যায়। হাতে পায়ে বড় বড় তীক্ষ্ণ নখ, আর তার গোটা শরীরটা দেখলে মনে হয় সে যেন মাটির ভেতর থেকে উঠে এসেছে।
সারা শরীরে মাটি লেগে থাকে, আর তার গা দিয়ে একটা পচা দুর্গন্ধ বেরোতে থাকে। আমরা নিশ্চিত বাবা, আমরা নিশ্চিত যে সেই পিশাচিনী এই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। আচ্ছা জমিদার বাবু, এই ঘটনাগুলো ঠিক কবে থেকে ঘটছে? হ্যাঁ, তা হবে এই ধরুন দিন 15 আগে থেকে। আচ্ছা বেশ, আমি সবটাই শুনলাম। দেখুন জমিদার বাবু, এই পিশাচিনীর হাত থেকে আমি কোতলপুর গ্রামকে রক্ষা করতে পারবই, এই কথা আমি আপনাকে দিতে পারছি না। তবে এইটুকু কথা দিতে পারি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমার কথাই মনে হয় জমিদার বাবু কিছুটা স্বস্তি বোধ করলেন, বললেন, আপনি আমাকে খানিকটা হলেও নিশ্চিন্ত করলেন বাবা। এখন আপনি আসুন, সারাদিনে আপনার অনেক ধকল গেছে, এখন আপনি গিয়ে বিশ্রাম করুন। তারপর একজন ভৃত্যকে ডেকে বললেন, ওরে এহরি যা, বাবাকে ওনার ঘরে নিয়ে যা। আর হ্যাঁ, দেখিস ওনার সেবা শুশ্রূষায় যেন কোনো ত্রুটি না হয়। আমি জমিদার বাবুকে নমস্কার জানিয়ে উঠে পড়লাম। ঘর থেকে বেরোতে যাব এমন সময় বাড়ির ভেতর থেকে একটা চিৎকার শোনা গেল। জমিদার বাবু আর বীর প্রতাপ হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও তাদের অনুসরণ করলাম। নিচে এসে দেখলাম একটি অল্প বয়সী বউ একজন মাঝবয়সী মহিলার গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরেছে। তিনি মজার জন্য ছটপট করছেন। ভদ্রমহিলার বেশভূষা দেখে বুঝতে পারলাম তিনি এই বাড়ির কর্ত্রী। আর দুজন দাসী দাঁড়িয়ে বিস্ফারিত চোখে সেই দৃশ্য দেখছে আর ভয়ে চিৎকার করছে। বীর প্রতাপ চিৎকার করে বললেন, সৌদামিনী, কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে, ছেড়ে দাও। বলেই তিনি সৌদামিনীর কাছে দৌড়ে আসতে গেলেন। আমি তাকে বাধা দিলাম। তারপর আমি একটি মন্ত্রোচ্চারণ করতে করতে সৌদামিনীর দিকে এগিয়ে গেলাম, আর আমার গলার রুদ্রাক্ষের মালাটা তার শরীরে স্পর্শ করালাম। সঙ্গে সঙ্গে সৌদামিনী বীর প্রতাপের মাকে ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। বীর প্রতাপ দৌড়ে এসে তাকে ধরে ফেললেন। আমি বললাম, ওনাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিন। তারপর আমার কাঁধের ঝুলিটা থেকে একটা তাবিজ বের করে বীর প্রতাপকে দিয়ে বললাম, বীর প্রতাপ, এই তাবিজটা সৌদামিনীর হাতে বেঁধে দিন। বীর প্রতাপ আমার আদেশ পালন করলেন। রাতের আহার আদি সম্পন্ন করে আমি বিছানায় সবে মাত্র গা এলিয়েছি এমন সময় শুনতে পেলাম কাকের ডাক। আমি উঠে বসলাম। তারপর বিছানা থেকে নেমে বাইরে বেরোতেই দেখি বারান্দার রেলিংয়ের ওপর বসে রয়েছে একটা কালো রঙের কাক। তবে কাকটাকে দেখে আমার বেশ ভয় লাগলো, কারণ তার আকৃতি সাধারণ কাকেদের তুলনায় অনেকটা বড় ছিল, আর তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। কাকটা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল আর কা কা করে কর্কশ শব্দে ডাকতে লাগলো। আমি বিষয়টা কিছুই বুঝে উঠতে পারলাম না, শুধু এটুকু বুঝতে পারলাম এই কাক যেন কোনো অশুভ শক্তির বাহক। আমি শুধু দু চোখ বন্ধ করে মনে মনে মা কালীকে স্মরণ করতে লাগলাম। মিনিট কয়েক পরেই সেই কাকের ডাক আমি আর শুনতে পেলাম না। চোখ খুলে দেখলাম কাকটা আর সেখানে নেই। আমিও ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে বীর প্রতাপ এসে আমাকে জানালেন, গতকাল রাতে নাকি সৌদামিনী আর কোনো ভয়ঙ্কর আচরণ করেনি, সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছে। বীর প্রতাপকে দেখে বেশ খুশি মনে হলো। আমিও নিশ্চিন্তে বেরিয়ে পড়লাম কোতলপুর গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে। বিশুদ্ধ বাতাসে শরীর মন একেবারে শান্ত হয়ে গেল। গ্রামের মেঠো পথ ধরে আমি এগিয়ে চললাম। এই গ্রামে বেশিরভাগই কাঁচা বাড়ি, পাকা বাড়ির সংখ্যা নেহাতি কম, হাতে গুনে মাত্র কয়েকটা। গ্রামের পথে ঘুরতে ঘুরতে যাদের সঙ্গে আমার দেখা হলো তারা প্রত্যেকেই আমাকে একটু অদ্ভুতভাবে দেখছিল। ঘুরতে ঘুরতে আমি একটা কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। তারপর মন্দিরে প্রবেশ করে মাকে প্রণাম করে বেশ কিছুক্ষণ মন্দিরের চাতালেই বসে রইলাম। হঠাৎ সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি এসে উপস্থিত হলেন। আমাকে দেখেই তিনি বললেন, বাবা, আপনি কি এই গ্রামে নতুন এসেছেন?
আগে হ্যাঁ, আমি গতকালই এই গ্রামে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তা বাবা আপনি উঠেছেন কোথায়? জমিদার ভানুপ্রতাপ চৌধুরী আমাকে এখানে ডেকে এনেছেন। আপনাদের গ্রামে নাকি কোন পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। আমার কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি ভয়ার্ত কণ্ঠে বললেন, আগে হ্যাঁ বাবা, সেই ভয়ঙ্কর পিশাচিনীর হাতে পড়ে এই গ্রামের কতগুলো মানুষ অকালে নিজেদের প্রাণ হারালো। আচ্ছা বাবা, আপনি কি সেই পিশাচিনীর হাত থেকে আমাদের উদ্ধার করতে এসেছেন? দেখুন, আমি আপনাদের ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে ওর সঙ্গে অবশ্যই লড়াই করতে পারবো। আমার আশ্বাস পেয়ে বৃদ্ধ ব্যক্তিটির মুখে যেন একটা মৃদু হাসি ফুটে উঠল। বললেন, তাতেই হবে বাবা, আপনি চেষ্টা করুন, না হলে যে এই কোতলপুর গ্রামের একটা মানুষও ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা পাবে না, সবাইকেও মেরে ফেলবে। আপনি কিছু একটা করুন বাবা। চিন্তা করবেন না, আমি অবশ্যই এর একটা বিহিত করব। অশুভ শক্তি কোনো দিনও জয়লাভ করতে পারে না, শুভ শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। এই পিশাচিনীরও পরাজয় অবশ্যম্ভাবী। বৃদ্ধ ব্যক্তিটি আমাকে প্রণাম জানিয়ে ফিরে গেলেন। আমি আরও কিছুক্ষণ সেখানে বসে থেকে মাকে প্রণাম করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি বীর প্রতাপকে বললাম, বীর প্রতাপ, আজ রাতে আমি একবার আপনাদের গ্রামটা ঘুরে দেখতে চাই। আমার কথা শুনে বীর প্রতাপ যেন আঁতকে উঠলেন। বললেন, এ আপনি কি বলছেন বাবা? এই গ্রামে সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে বের হয় না, আর যদি কেউ ভুলেও বাড়ি থেকে বেরোয় তার আর বাড়ি ফেরা হয় না বাবা। আমি চাই না আমার গ্রামে এসে আপনার কোনো বিপদ হোক, তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাবা। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, দেখুন বীর প্রতাপ, ওই পিশাচিনীর হাত থেকে যদি গ্রামকে রক্ষা করতে হয় তাহলে আমাকে ওই পিশাচিনীর মুখোমুখি হতেই হবে। তা না হলে ওর সাথে যে আমি লড়াই করতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমার কোনো বিপদ হবে না। মা কালীর আশীর্বাদে আমি ভোর হবার আগেই অক্ষত অবস্থায় ফিরে আসব, এইটুকু আপনাকে আমি কথা দিচ্ছি। এরপর বীর প্রতাপ আর কোনো আপত্তি করলেন না। রাতে খাওয়া দাওয়া সেরে আমি হরিকে বলে একটা লণ্ঠনের ব্যবস্থা করলাম। সবাই আমাকে বাড়ি থেকে বের হতে বারণ করলো, কিন্তু সবার বারণ উপেক্ষা করে আমি বেরিয়ে পড়লাম গ্রামের পথে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও যেন আলোর রেখা মাত্র নেই। আমি লণ্ঠনের আলোয় এগিয়ে চললাম। বেশ কিছুক্ষণ গ্রামের পথে ঘোরাঘুরি করার পরেও আমি অদ্ভুত কোনো কিছুই দেখতে পেলাম না। শেষে এক প্রকার ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। সেখানে বসে থাকতে থাকতে আমার দু চোখ ঘুমে জড়িয়ে আসছিল। এমন সময় হঠাৎ শুনতে পেলাম ভীষণ পৈশাচিক একটা অট্টহাসি। আমি চোখ খুলে উঠে দাঁড়ালাম। পাশে রাখা লণ্ঠনটা তুলে ধরে চারদিকে একবার চোখ বুলিয়ে নিলাম, কিন্তু কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হলো না। তবে এ কথাও বুঝতে অসুবিধা হলো না যেই হাসি আসলে সেই পিশাচিনীর হাসি। এবার আমি চিৎকার করে বললাম, আমি জানি তুই সেই পিশাচিনী যেই কোতলপুর গ্রামের মানুষদের এমন নির্মম ভাবে হত্যা করছিস। সাহস থাকে তো আমার সঙ্গে এসে লড়াই কর, আমাকে হত্যা কর, দেখি তোর কত বড় সাহস। পিশাচিনী আবার আগের মতোই হেসে উঠল। এমন সময় আমি একটা আর্তনাদ শুনতে পেলাম। মনে হলো কাছেই কেউ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে। আমি সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ কিছু একটাতে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালাম। তারপর লণ্ঠনের আলোয় যা দেখলাম তাতে ভয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দেখলাম যাতে আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম
সেটা আর কিছুই নয়, একটা একটা মানুষের হাত, আর সেটাতে লেগে রয়েছে চাপ চাপ শুকনো রক্ত। মনে হচ্ছে কেউ যেন কোনো মানুষের শরীর থেকে তার এই হাতটা ছিঁড়ে নিয়েছে। ঠিক এমন সময় কাছেই একটা বড় ঝোপ চোখে পড়লো আমার। ঝোপটা জোরে জোরে নড়ছে। আমি সেদিকেই এগিয়ে গেলাম। হ্যাঁ, আর কাছে যেতেই যা দেখলাম তাতে আমার ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। দেখলাম সেই ঝোপের মধ্যে পড়ে রয়েছে একটা মৃতদেহ। মৃতদেহটার চোখ দুটোর জায়গায় শুধু কোটর। চোখ দুটো যেন কেউ খুবলে তুলে নিয়েছে। মুখটা এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে খুব কাছের লোকও হয়তো তাকে চিনতে পারবে না। আর সেই মৃতদেহটার শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে একটা অতিকায় হিংস্র বন্য কুকুর। আমি প্রচন্ড ভয়ে সেখান থেকে পালিয়ে এলাম। তারপর একরকম প্রায় দৌড়তে দৌড়তে জমিদার বাড়িতে ফিরে এলাম। তারপর নিজের ঘরে ঢুকে কুঁড়ো থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানার উপর বসলাম। চোখের সামনে এখনো সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভাসছে যেটা আমি এক্ষুনি দেখে এলাম। শুতে যাব এমন সময় আবার গতকাল রাতের মতো সেই কাকের ডাক শুনতে পেলাম। তবে মনে হচ্ছে এবারে যেন আর কাক নয়, একসঙ্গে অনেকগুলো কাক কর্কশ শব্দে ডেকে চলেছে। সেই শব্দে যেন আমার কর্ণরন্ধ্র বন্ধ হয়ে আসছে। আমি দরজাটা খুলে বাইরে বেরোলাম। দেখলাম সারা বারান্দা জুড়ে বসে রয়েছে শয়ে শয়ে কালো কালো কাক। তাদের প্রত্যেকেরই চোখগুলো যেন আগুনের ভাটার মতো চলছে, আর সেই চোখ দিয়ে তারা অপলক দৃষ্টিতে আমাকে নিরীক্ষণ করছে। আমি তখন দুহাত জোর করে মা কালীর একটি মন্ত্রোচ্চারণ করলাম। দেখলাম কাকগুলো ধীরে ধীরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম এরা কোনো সাধারণ কাক নয়। এরপর আমি ঘরে ঢুকে আবার শুয়ে পড়লাম। সকালবেলায় ওরি যখন খাবার দিতে এলো তখন ওর মুখ থেকেই শুনলাম যে গতকাল রাতে নাকি ওই পিশাচিনীর কবলে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। কিন্তু সে নাকি এই গ্রামের লোক নয়, হয়তো অন্য কোনো গ্রাম থেকে কোনো প্রয়োজনে এখানে এসেছিল। সে বেচারি তখন আর জানতো না যে এখানে এসে বেঘুরে প্রাণটা হারাবে। আর একটু বেলা হলে আমি আবার ঝুলি কাঁধে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম সেই কালী মন্দিরে গিয়ে একটু বসবো। মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে। মায়ের কাছে গেলেই মনটা একেবারে শান্ত হয়ে যাবে। কিন্তু গ্রামের পথে বেরিয়ে দেখলাম সেখানে মানুষের বেশ হট্টগোল। তাদের মাঝখানে গতকাল মন্দিরের সেই বৃদ্ধ উপস্থিত ছিলেন। আমাকে দেখতে পেয়েই তিনি দৌড়ে এসে বললেন, বাবা, শুনেছেন গতকাল রাতে কি ঘটেছে? হ্যাঁ শুনেছি, একটি অপরিচিত ছেলে নাকি মারা গেছে। শুধু তাই নয় বাবা, আমাদের ও পাড়ার রমেনের বউ নাকি গতকাল রাতে ঘরের জানালা দিয়ে দেখেছে একটা লম্বা কালো ছায়া নাকি ওই পশ্চিমের জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে। যে তখনই ভয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে। রমেনের বউয়ের সঙ্গে একবার কথা বলা যাবে? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই, ওই কাছেই ওর বাড়ি। আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আসুন। আমি বৃদ্ধের সঙ্গে রমেনদের বাড়িতে গেলাম। রমেনের বউ আমাকে বলল, বাবার গতকাল রাতে প্রচণ্ড গরম লাগছিল, কিছুতেই ঘুম আসছিল না। ভাবলাম মাথার কাছে জানলাটা খুলে দিই, কিন্তু আমার স্বামী আমাকে বারবার বারণ করছিলেন যাতে আমি জানলাটা না খুলি। কিন্তু মাঝরাতে যখন আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না, তখন এক প্রকার বাধ্য হয়েই মাথার কাছে জানলাটা খুলে দিলাম। আর সেই মুহূর্তেই
দেখলাম এক বিশাল লম্বা কালো ছায়ামূর্তি ওই গ্রাম থেকে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এক সময় সেটা জঙ্গলের ভেতর ঢুকে গেল। এমন দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকারে আমার স্বামীর ঘুম ভেঙে যায়। তারপর আমি তাকে সব কথা খুলে বলি। তিনিও খুব ভয় পেয়ে যান। তারপর তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে আমি শুয়ে পড়ি। কিন্তু রাতে আমরা কেউ ঘুমোতে পারিনি। আমি রমেনদের বাড়ি থেকে বেরিয়ে মায়ের মন্দিরে যাই। মায়ের কাছে মিনতি জানিয়ে বলি, মাগো তুমি আমায় পথ দেখাও মা। কোন পথে গেলে আমি এই কোতলপুর গ্রামকে এই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারবো? না হলে যে এই গ্রাম শেষ হয়ে যাবে মা। পথ দেখাও মা, পথ দেখাও। আরো কিছু সময় সেখানে বসে থেকে আমি জমিদার বাড়িতে ফিরে এলাম। সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমি ওই জঙ্গলে যাব, কিন্তু এই কথাটা আমি কাউকে বললাম না। সেদিন রাতের সবাই ঘুমিয়ে পড়লে আমি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর এগিয়ে চললাম সেই জঙ্গলের দিকে। কিন্তু জঙ্গলে পা রাখার সাথে সাথেই আমি অনুভব করলাম এখানে কোনো অপশক্তির ছায়া পড়েছে। আমি আমার আরাধ্যা দেবী মা কালীকে স্মরণ করে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূরে যেতে আমার মনে হলো এখানকার বাতাসে কেমন যেন একটা ভারী ভারী ভাব। জঙ্গলটা যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত ওখানে শোনা যাচ্ছে না। আরো কিছুটা এগোতেই দেখলাম এখানে জঙ্গল খুব ঘন হয়ে উঠেছে। বড় বড় গাছের দৌরাত্ম্য বাইরের চাঁদের আলোকেও জঙ্গলের মাটিতে পৌঁছতে দিচ্ছে না। হঠাৎ আমার কানে এলো নূপুরের শব্দ। আমি পিছন ফিরে চমকে তাকালাম আর দেখলাম আমার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দরী এক নারী। তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। ভাবলাম এই জঙ্গলের মধ্যে এত রাতে এই মেয়েটি কি করছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে মা তুমি? এত রাতে এই জঙ্গলের মধ্যে অন্ধকারে কি করছো? আমার প্রশ্ন শুনে মেয়েটি হো হো করে হেসে উঠল। তারপর বলল, আমি তো এখানেই থাকি। মেয়েটির উত্তরে আমি বেশ অবাক হয়ে গেলাম। বললাম, তুমি এই জঙ্গলে থাকো? মেয়েটি বলল, শুধু এখানে কেন, এই পুরো গ্রামটাই এখন আমার। আমি যেখানে ইচ্ছে সেখানে থাকবো, তাতে কার কি যায় আসে? বলি আবার হাসতে লাগলো। এইবার আমার একটু সন্দেহ হলো। আমি দু চোখ বন্ধ করে আমার বিশেষ শক্তি প্রয়োগ করে মেয়েটাকে চেনার চেষ্টা করলাম। পরক্ষণই চমকে উঠলাম। বুঝতে পারলাম আমার সামনে এখন যে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে এই গ্রামের সেই পিশাচিনী। আমি চোখ খুলে তাকে বললাম, তোর মায়ার জালে তুই আমাকে ভোলাতে পারবি না মায়াবী পিশাচিনী। আমি ভেগুতান্ত্রিক, মা কালীর সাধক। তোর মতো একটা পিশাচিনীর ক্ষমতা নেই যে আমার কোনো ক্ষতি করে। এইবার সেই পিশাচিনী একটা পৈশাচিক অট্টহাসি করে উঠল। সেই হাসিতে গায়ের রোম পর্যন্ত খাড়া হয়ে যায়। আমি বিস্ফারিত চোখে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই সুন্দরী যুবতী ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর পিশাচিনীতে। কি বিভৎস তার চেহারা! এই চেহারা একবার যে দেখবে সেই মুহূর্তে ভয়ে মূর্ছা যাবে। সাধারণ মানুষের থেকে অনেক বেশি লম্বা, চোখ দুটো মুড়িহীন। সেই দু চোখ থেকে বয়ে যাচ্ছে লাল রক্তের ধারা।
হাতে পায়ে বড় বড় তীক্ষ্ণ নখ, আর তার শরীরটা দেখলে মনে হয় যেন সে মাটির ভেতর থেকে উঠে এসেছে। সারা শরীরে মাটি লেগে রয়েছে। হঠাৎ চারিদিকের বাতাস একটা পচা দুর্গন্ধে ভরে উঠল। আমি বুকের সাহস এনে তাকে দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে তুই? কে তুই? কেন এই গ্রামের মানুষগুলোকে এভাবে হত্যা করছিস? যদি সাহস থাকে ওদের ছেড়ে আমার সাথে এসে লড়াই কর, দেখি তোর কত ক্ষমতা। এইবার সেই পিশাচিনী প্রচন্ড গর্জন করে উঠল, রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেউ বাঁচবে না, কেউ না, আমি কাউকে বাঁচতে দেব না, সবাই মরবে। এই গ্রামকে শ্মশানে পরিণত করে তবে আমার শান্তি। আর আমার এই কাজে যে বাধা সৃষ্টি করবে তাকেও আমি শেষ করে দেব। এই বলে একটা হুঙ্কার ছেড়ে সেই পিশাচিনী বাতাসে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখনই আমার ঝুলি থেকে এক মুঠো মন্ত্রপুত ছাই নিয়ে সেটা ওই পিশাচিনীর গায়ে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে সে একটা আর্তনাদ করে উঠে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। আমিও জঙ্গলের আর গভীরে গেলাম না। সেখান থেকেই মা কালীর স্মরণ করতে করতে জমিদার বাড়িতে ফিরে এলাম। পরের দিন সকালে উঠতেই শুনতে পেলাম বাইরে কারা যেন চিৎকার চেঁচামেচি করছে, আর তার সঙ্গে শুনতে পেলাম কয়েকটি চেনা কণ্ঠস্বরের কান্না। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম সারা বাড়িতে কান্নার রোল উঠেছে। একজন ভৃত্যর কাছে জানতে পারলাম যে জমিদার বাবুকে নাকি সেই পিশাচিনী হত্যা করেছে। তার ক্ষত বিক্ষত শরীরটা জমিদার বাড়ির বাগানে পড়ে রয়েছে। আমিও দৌড়ে সেই বাগানে গেলাম আর দেখলাম জমিদার ভানুপ্রতাপ চৌধুরীর ক্ষত বিক্ষত দেহটা পড়ে রয়েছে বাগানের এক কোণে একটা বড় আম গাছের তলায়। তার সারা শরীরে বড় বড় নখের আঁচড়, পেটের নাড়ি ভুঁড়ি যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মৃতদেহ দেখে আমার চোখে জল এসে গেল। মনে মনে রাগও হলো প্রচন্ড। মনে মনে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক ওকে আমি শেষ করবই। এই গ্রামের একটা মানুষকেও আর আমি এভাবে মরতে দেব না। জমিদার বাবুর মৃতদেহের মাথার কাছে বসে রয়েছেন জমিদার বাবুর স্ত্রী হৈমন্তী দেবী। তিনি যেন শোকে পাথর হয়ে গেছেন। আর পায়ের কাছে বসে রয়েছে পুত্রবধূ সৌদামিনী। তিনিও কান্নায় ভেঙে পড়েছেন, কিন্তু বীর প্রতাপকে আমি কোথাও দেখতে পেলাম না। ভাবলাম তিনি হয়তো বাড়ির ভেতরে আছেন, অথবা বাবার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে গেছেন। কিন্তু আমার একটা বিষয় বড় অদ্ভুত লাগলো। যে আম গাছটার তলায় জমিদার বাবুর মৃতদেহ পড়ে রয়েছে, সেই আম গাছের সমস্ত পাতা শুকিয়ে বাদামি বর্ণের হয়ে গেছে, কিন্তু বাকি সমস্ত গাছের পাতাই সবুজ রয়েছে। এমনকি সেই আম গাছের পাশেই আরো অনেক আম গাছ রয়েছে, কিন্তু তাদের একটা পাতাও তো শুকিয়ে যায়নি। বিষয়টা আমার ঠিক বোধগম্য হলো না। এই বাগানের একটা মাত্র গাছ শুকিয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? সেখানে উপস্থিত একজন ব্যক্তি আমাকে বললেন, বাবা, আর কত প্রাণ যাবে বাবা? কোতলপুর গ্রামের সমস্ত মানুষকে না মেরে কি ওই পিশাচিনী ক্ষান্ত হবে না বাবা? আপনি যে বলেছিলেন আপনি ওই পিশাচিনীর সঙ্গে লড়াই করবেন। আপনি কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। দেখুন আমাদের জমিদার বাবুকে কিভাবে মেরেছে ওই পিশাচিনীটা। আমি দীপ্ত কণ্ঠে বললাম, আমি আপনাদের কথা দিচ্ছি, এই গ্রামের আর একজন মানুষও এভাবে পিশাচিনীর হাতে নিজের প্রাণ দেবেন না। আজই আমি ওই পিশাচিনীকে শেষ করে দেব, প্রয়োজন হলে নিজের প্রাণের বিনিময়ে। এ আমার প্রতিজ্ঞা। এই বলে
আমি ঘরে আসতে যাব এমন সময় দেখে বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে বীর প্রতাপ। তার চোখে মুখে আতঙ্ক, আর মুখে বিড় বিড় করে কি যেন বলছে। আমার কেমন যেন একটু খটকা লাগলো। আমি নিজের ঘরে চলে গেলাম। সেদিন বিকেল বেলায় জমিদার বাড়িতে এলেন জমিদার বাড়ির গুরুদেব। আমার সঙ্গে তাঁর আগেই পরিচয় ছিল। আমি গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলাম। লক্ষ্য করলাম তাঁর মুখ বেশ গম্ভীর। এ বাড়িতে এসেই তিনি বীর প্রতাপের খোঁজ করেছিলেন, কিন্তু বীর প্রতাপ তখন বাড়িতে ছিলেন না। গুরুদেব আমার সঙ্গে আমার ঘরে বসে কথা বলছিলেন। কয়েক মুহূর্ত পরে ঘরে ঢুকলেন বীর প্রতাপ। দেখলাম তাঁর মুখ থমথমে। তিনি ঘরে ঢুকে গুরুদেবকে প্রণাম করতে গেলেন, কিন্তু গুরুদেব তাঁর প্রণাম নিলেন না। উপরন্তু তাকে ভর্ৎসনা করে বললেন, বীর প্রতাপ, এমন কাজ তুমি কিভাবে করলে? আমি খুব অবাক হয়ে গেলাম। কি এমন করেছে বীর প্রতাপ? দেখলাম বীর প্রতাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। গুরুদেব আবারও বললেন, কি হলো বীর প্রতাপ? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কেন মারলে নিষ্পাপ মেয়েটাকে? এই কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। এইবার গুরুদেবের প্রশ্নে বীর প্রতাপ ভেঙে পড়লেন। গুরুদেবের সামনে হাঁটু মুড়ে বসে তার পা দুটো জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, গুরুদেব, আমার যে কিছু করার ছিল না গুরুদেব। পারুল যে... কথাটা শেষ করলেন না বীর প্রতাপ। গুরুদেব বললেন, তাই বলে তুমি ওকে এমন নৃশংসভাবে হত্যা করবে? বীর প্রতাপ বললেন, আমার ভুল হয়ে গেছে গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন। এমন জঘন্য অপরাধ আমি আর কোনোদিন করব না গুরুদেব। প্রাণে বেঁচে থাকলে তবেই তো অপরাধ করবে বীর প্রতাপ। গুরুদেবের এই কথা শুনে বীর প্রতাপ চমকে উঠলেন। বললেন, না গুরুদেব, আমি মরতে চাই না। আমি আপনি আমাকে বাঁচান গুরুদেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান গুরুদেব। তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই বীর প্রতাপ। তুমি ওর কাছে তোমার সব অপরাধের কথা স্বীকার করো, না হলে কিন্তু তোমার অবস্থাও তোমার বাবার মতো হবে। আর শুধু তাই নয়, এই গ্রামের একটাও মানুষ বাঁচবে না, কারণ তোমরা সবাই দোষী। গুরুদেবের আদেশে বীর প্রতাপ এবার আমার পা জড়িয়ে ধরে বলল, বাবা, আপনি আমাকে বাঁচান। বাবা, আপনি আমাকে বাঁচান। আমি আমার সমস্ত অপরাধের কথা আজ আপনার কাছে স্বীকার করছি। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি শিকারে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটি আদিবাসী মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটির নাম ছিল পারুল। প্রথম দেখাতেই পারুলকে আমার ভালো লেগে গিয়েছিল। মেয়েটি তার বাবার সাথে কাছেই একটা ঝুপড়িতে থাকতো। আমি গিয়ে ওর বাবার সঙ্গে দেখা করি। তারপর তার সম্মতি নিয়ে সেখানকারই একটা মন্দিরে আমি পারুলকে বিয়ে করি। তারপর ওকে নিয়ে গ্রামে ফিরে আসি। কিন্তু আমি জানতাম আমার বাবা আমাদের এই বিয়ে কোনোদিনও মেনে নেবেন না। তাই আমি এই গ্রামের পশ্চিম দিকেই আমাদের যে ফাঁকা বাড়িটা ছিল সেখানেই তাকে রেখে দিই। সেই জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা, তাই ওকে ওখানেই রেখেছিলাম। আর ওকে বলি যে কিছুদিন পরে আমি বাবাকে রাজি করিয়ে ওকে আমাদের বাড়িতে সসম্মানে নিয়ে যাব। পারুলও তাতে রাজি হয়ে যায়। এরপর থেকে সে ওই বাড়িতেই থাকতে শুরু করে। ওর প্রয়োজনীয় সমস্ত কিছু আমি গোপনে আমার একজন বিশ্বস্ত লোককে দিয়ে এই বাড়ি থেকেই পাঠাতাম। আর আমি সপ্তাহান্তে একদিন করে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসতাম। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। এদিকে বাড়িতে তখন আমার বিবাহের জন্য পাত্রী দেখা শুরু হয়ে যায়।
কিন্তু আমি সাহস করে কাউকে বলতে পারিনি যে আমি বিবাহিত। আর তাছাড়া বলেও তো কোনো লাভ হতো বলে মনে হয় না, কারণ পারুলের মতো একটা আদিবাসী মেয়েকে আমার বাবা মা কোনোদিনও এই চৌধুরী বংশের কুলবধূ হিসেবে মেনে নিতেন না। সেই সময় আমি কি করব ঠিক ঠিক বুঝতে পারলাম না। আমি পারুলকে সত্যিই ভালোবাসতাম, ওকে ছেড়ে থাকবো কিভাবে আমি। কিন্তু অন্যদিকে ছিলেন আমার বাবা মা আর সর্বোপরি এই জমিদার বংশ। আমি একটা দোটানার মধ্যে পড়ে গেলাম। এবার ভাবলাম বাবা মাকে বলেই দিই, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো বাবা মাকে বললে হয়তো হিতে বিপরীত হতে পারে। এদিকে আমার বাবা একদিন এসে জানালেন যে তিনি পাশের গ্রামের থেকে আমার জন্য পাত্রী দেখে এসেছেন এবং তাদের কথা দিয়ে এসেছেন যে আমার সাথেই তার বিবাহ দেবেন। জানেন বাবা, সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। পরের দিন রাতেই ছুটে গেলাম পারুলের বাড়িতে, তাকে সব কথা খুলে বললাম। সব শুনে সে আমাকে বলল আমি যেন আমার বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করে নিই। আমি তখন ওকে বললাম, তাহলে তোমার কি হবে পারুল? পারুল আমাকে বলল ও এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। সত্যি বলছি বাবা, পারুলের মতো ভালো মেয়ে আমি জীবনে প্রথম দেখেছিলাম। পারুলকে আমি বলেছিলাম তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় পারুল। ও আমাকে বলেছিল ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু পারুলের সেই কথা আমি মেনে নিতে পারিনি। পরের দিন সকালেই আমি আমার বাবা মাকে সব কথা জানালাম। সব শুনে বাবা প্রচণ্ড রেগে গেলেন। বললেন আমি যদি পারুলকে ভুলে গিয়ে তার পছন্দ করা মেয়ে অর্থাৎ সৌদামিনীকে বিবাহ না করি, তাহলে তিনি আমাকে ত্যায্য পুত্র করবেন। সেদিন রাতে আমি শুয়ে শুয়ে ভাবলাম যে বাবা যদি আমাকে ত্যায্য পুত্র করেন, তাহলে এই জমিদারিত্ব থেকে আমাকে বঞ্চিত হতে হবে। তার চেয়ে বরং পারুলকে ওর বাবার কাছে রেখে আসি। আমি না হয় ওকে মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেব। এই ভেবে পরের দিন সকালে আমি ওর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে একটা কথা জানতে পারলাম, পারুল নাকি সন্তান সম্ভবা। আমি ওকে বললাম আমি ওর সন্তানের সব দায়িত্ব নেব, কিন্তু ওকে আমাদের বংশের কুলবধূ হিসেবে মেনে নিতে পারবো না, আর ওকে এই গ্রামেও আমি আর থাকতে দিতে পারবো না। ওকে আজই আমি ওর বাবার কাছে রেখে আসবো। এ কথা শুনে পারুল আমাকে বলে যে ওকে যদি আমরা চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে না নিই, তাহলে ও সব কথা গ্রামবাসীদের জানিয়ে দেবে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনল না। এরপর আমি বাড়ি ফিরে এসে বাবাকে সব কথা বললাম। বাবা বললেন আজ রাতেই পারুলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, না হলে ও সারা গ্রামে এ কথা রটিয়ে দেবে। তাতে আমাদের জমিদার বংশের বদনাম হবে। এমনিতে আমাদের জমিদার বংশের একটা সুনাম ছিল। আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন, প্রজাপরায়ণও ছিলেন। কোনো প্রজা খাজনা দিতে না পারলে কখনো তার উপর জোর জুলুম করতেন না। অনেক সময় খাজনা মুকুবও করে দিতেন। এমনকি কোনো প্রজা কোনো বিপদে পড়লে তাকে যথাসম্ভব সাহায্য করতেও পিছুপা হতেন না। আমার সেই ভালো মানুষ বাবা যখন এমন একটা সিদ্ধান্ত নিলেন, তখন আমি একটু অবাকই হলাম। প্রথমটায় আমি বাধা দিলেও শেষ পর্যন্ত নিজেদের বংশের কথা ভেবে বাবার সিদ্ধান্তকেই মেনে নিলাম। সেদিন রাতেই গোপনে গেলাম পারুলের বাড়ি। দরজায় ধাক্কা দিতেই পারুল উঠে দরজা খুলে দেয়, আর আমি তখনই ওকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিই ভিতর থেকে। তারপর আমার সঙ্গে লুকিয়ে নিয়ে আসা তলোয়ারটা বের করি। সেটা দেখে পারুল বুঝতে পারে আমি ওর বাড়িতে এত রাতে কেন এসেছি। আমি যেই না ওকে হত্যা করার জন্য তরোয়ালটা উঁচিয়ে ধরেছি, অমনি ও আমায় এক ধাক্কায় ঠেলে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর গ্রামের প্রতিটা ঘরে গিয়ে গিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চায়। কিন্তু সেদিন রাতে কেউ ওকে সাহায্য করেনি। সবাই ওকে দূর দূর করে তাড়িয়ে দেয়।
এরপর আমি ওকে আবার টানতে টানতে আমাদের বাড়িতে নিয়ে আসি। পারুল আমার কাছে প্রাণ ভিক্ষা করে, বলে, আমাকে ছেড়ে দাও, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিনও এখানে ফিরে আসবো না, কোনোদিন আমার সন্তানের পিতার অধিকার চাইতে আসবো না। শুধু শুধু তুমি আমাদের প্রাণে মেরো না, আমার গর্বে যে তোমার সন্তান বেড়ে উঠছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। বাবা, তখন আমার মাথার ঠিক ছিল না। রাগে এক প্রকার পাগল হয়ে তরবারিটা ঢুকিয়ে দিলাম পারুলের পেটের ভিতর। আর আমার এই কাজের সাহায্য করেছিল আমার দুই বিশ্বস্ত অনুচর। পারুল মেঝেতে লুটিয়ে পড়ল। তারপর আমরা তিনজনে মিলে ওর শরীরটাকে আমাদের বাড়ির বাগানে ওই আম গাছের তলায় মাটি খুঁড়ে সেখানেই পুঁতে দিই। তবে বাবা, মৃত্যুর আগে পারুল আমায় অভিশাপ দিয়ে গিয়েছিল যে আমাদের এই কোতলপুর গ্রামকে ও শ্মশান করে দেবে, এই গ্রামের সবাইকেও মেরে ফেলবে। যখন এখানে এই হত্যাকাণ্ডগুলো শুরু হয় তখন আমরা ঠিক বুঝতে পারিনি যে এগুলো ওই পারুলেরই কাজ। কিন্তু বাবা, আমার বাবার মৃতদেহটা যখন আজ ওই আম গাছের তলাতেই পড়ে থাকতে দেখলাম, তখন আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। বিশ্বাস করুন বাবা, সেদিনের সেই পাপ কার্যের জন্য আমার আজও অনুশোচনা হয়। এই ঘটনা সেদিনের আমরা তিনজন আর আমার বাবা ছাড়া গ্রামের কেউ জানে না, এমনকি আমার মা আর সৌদামিনীও নয়। সেদিন আমার যে বিশ্বস্ত অনুচর দুজন আমাকে পারুলকে হত্যা করতে সাহায্য করেছিল, আজ তারা আর কেউ বেঁচে নেই। পারুল তাদের দুজনকেই নির্মমভাবে হত্যা করেছে, আর গতকাল আমার বাবাকেও। আমি আর গুরুদেব এতক্ষণ বীর প্রতাপের বলা সমস্ত কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম। এইবার গুরুদেব বললেন, ছি বীর প্রতাপ, ছি, এমন ঘৃণ্য কার্য তুমি করতে পারলে? ভাগ্যিস গতকাল রাতে মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে এসব কথা বললেন, তাই তো আমি আজ ছুটে এসেছি। না হলে যে এই গ্রামে আর কতগুলো মানুষের প্রাণ যেত হয়তো একমাত্র মাই জানেন। আজ তোমার এই কুকর্মের কথাও চিরদিন সবার অজানাই থেকে যেত। ভানু প্রতাপ তো নিজের পাপের শাস্তি পেয়ে গেছে, উপরে গিয়ে হয়তো তাকে এখন জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু এবার যে তোমার পালা বীর প্রতাপ, প্রস্তুত হও নিজের পাপের শাস্তি ভোগ করার জন্য। বীর প্রতাপ এবার আকুল কান্নায় ভেঙে পড়লেন। তারপর আমাদের দুজনের কাছেই মিনতি জানিয়ে বললেন, আমাকে রক্ষা করুন, আপনারা আমাকে রক্ষা করুন, আমি মরতে চাই না। আমি জানি যে আমি পাপ করেছি, আর তার জন্য আমাকে যা প্রায়শ্চিত্ত করতে হয় আমি করব। শুধু আমাকে প্রাণে বাঁচিয়ে দিন আপনারা। আমি এতক্ষণ চুপ করেছিলাম, দুজনের কথা শুনছিলাম। এইবার আমি মুখ খুললাম, বললাম, দেখুন বীর প্রতাপ, আমি আপনাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে দেখতে পারি, কিন্তু তাতে আপনার সাহায্যের প্রয়োজন। বীর প্রতাপ হাত জোর করে বললেন। আমি তাঁকে বললাম, বলুন বাবা, আমাকে কি সাহায্য করতে হবে? আমি 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 তাই করব, আপনি যা বলবেন আমি তাই করব। আগামীকাল অমাবস্যা, আমি কালই পিশাচিনী বিতারণের যজ্ঞ করব। আপনি যজ্ঞের সমস্ত আয়োজন করে রাখবেন। আমি আজই আপনাকে যজ্ঞের উপকরণের একটা ফর্দ তৈরি করে দেব, আর সেই অনুযায়ী আপনি সমস্ত জিনিস আনিয়ে রাখবেন। তবে তার আগে আপনাকে আমায় সেই বাড়িতে নিয়ে যেতে হবে যেখানে পারুল থাকতো। ঠিক আছে বাবা, আমি আজই আপনাকে নিয়ে যাব সেখানে। বেশ, তবে এখনই চলুন, কারণ সন্ধ্যের পর আপনি সেখানে গেলে আপনার জন্য সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করবে। দিনের আলো থাকতে থাকতেই আমাদের ফিরে আসতে হবে। ঠিক আছে বাবা, আপনি আসুন আমার সঙ্গে। এরপর আমি বীর প্রতাপের সঙ্গে সেই বাড়িটাতে গেলাম যেখানে পারুল থাকত। আমি বীর প্রতাপকে বললাম, আগামীকাল সন্ধ্যায় আমি এখানে যজ্ঞে বসব। এখন বাড়ি ফিরে চলুন, দেখুন সন্ধে হয়ে আসছে। অন্ধকার হবার আগেই
আমাদের বাড়ি ফিরতে হবে। জমিদার বাড়ির কাছাকাছি এসে আমি বীর প্রতাপকে বললাম, আপনি এখন বাড়ি ফিরে যান বীর প্রতাপ, আমি একটু মায়ের মন্দিরে যাব। বীর প্রতাপ এবার আমাকে আর বাধা দিলেন না, তিনি ফিরে গেলেন। আর আমি এলাম মায়ের মন্দিরে। সেখানে তখনও মায়ের সন্ধ্যা আরতি চলছে। পূজা শেষে পুরোহিত সেখানে উপস্থিত সকলকে প্রসাদ দিলেন, আমাকেও দিলেন। আমি সেটি ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে গ্রহণ করলাম। এরপর সবাই একে একে বাড়ি ফিরে গেলেন, পুরোহিতও চলে গেলেন। আমি একা সেখানে বসে মায়ের ধ্যান করতে লাগলাম। হঠাৎ আমার কোলের উপর কি যেন একটা এসে পড়ল। আমি চোখ খুলে দেখলাম সেটি একটি জবা ফুল। বুঝতে পারলাম এই ফুল আসলে মায়ের আশীর্বাদ। আমি করজোরে মাকে প্রার্থনা জানিয়ে বললাম, মা গো, এই গ্রামের মানুষ অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তুমি যে মা, আর ওরা তোমার সন্তান। মা হয়ে তুমি সন্তানদের উপর এমন নিষ্ঠুর হও না মা, তুমি ওদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। এরপর আমি সেই ফুলটা নিয়ে জমিদার বাড়িতে ফিরে আসি। বীর প্রতাপকে ডেকে একটি মন্ত্রপুত গঙ্গা জলের বোতল দিয়ে বলি এই জলটা বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে, তাহলে কোনো অপশক্তি এই বাড়ির ভেতর প্রবেশ করতে পারবে না। বীর প্রতাপও আমার আদেশ পালন করলেন। সেদিন রাতে আমি আর কাকের ডাক শুনতে পেলাম না, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে যে খবরটা শুনলাম তাতে একদিকে যেমন মনে মনে আনন্দ পেলাম, তেমনি খারাপও লাগলো। জানতে পারলাম বীর প্রতাপের বালিশের তলা থেকে একটি চিঠি পাওয়া গেছে, আর তাতে লেখা রয়েছে, সৌদামিনী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সুখী করতে পারলাম না। যে পাপ আমি করেছি তাতে বেঁচে থাকার আমার আর কোনো অধিকার নেই। প্রতি মুহূর্তে ভেতর থেকে আমি একটু একটু করে মরে যাচ্ছি। এর থেকে ভালো একবারেই নিজেকে শেষ করে দেওয়া। তুমি ভালো থেকো। ইতি তোমার অধম স্বামী বীর প্রতাপ। কিন্তু বীর প্রতাপ যে কোথায় গেছে তা কেউ বলতে পারল না। আমি তখনই কয়েকজনকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে গেলাম যেখানে পারুল থাকত, আর সেই বাড়ি থেকেই উদ্ধার করলাম বীর প্রতাপের ক্ষতবিক্ষত দেহ। মৃতদেহের চোখ দুটো যেন কোটর থেকে ঠিক বাইরে বেরিয়ে আসছে। মনে হচ্ছে কিছু দেখে তিনি যেন প্রচণ্ড ভয় পেয়েছেন, আর সেটা যে কি সে কথা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা হলো না। সেদিন সন্ধেবেলায় আমি সেখানে যজ্ঞে বসলাম, মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিতে লাগলাম। হঠাৎ চারিদিকে প্রচণ্ড ঝড় উঠল, আর সেই সঙ্গে করাত করাত শব্দে মুহুর্মুহু বজ্রপাত হতে লাগলো। মনে হচ্ছিল আমার যজ্ঞের আগুন হয়তো এক্ষুনি নিভে যাবে। আমি আমার মন্ত্রোচ্চারণের তীব্রতা আরো বাড়িয়ে দিলাম। এমন সময় হঠাৎ একটা পচা আষ্টে গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি বুঝতে পারলাম যার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম সে এসে গেছে। আবার ভাবনা শেষ হবার আগেই শুনতে পেলাম একটা গর্জন, আর সঙ্গে সঙ্গে দেখলাম আমার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছে সেই পিশাচিনী। আমি শান্তভাবে বললাম, দেখো পারুল, তোমার সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত অন্যায়, আর তারা নিজেদের অপরাধের উপযুক্ত শাস্তিও পেয়েছে। কিন্তু তুমি যেটা করছো সেটা কিন্তু কম অপরাধ নয় পারুল। আমি তোমার কাছে মিনতি করছি, তুমি ওদের ছেড়ে দাও। আর কোনো গ্রামবাসীকে তুমি এভাবে হত্যা করো না। এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আত্মার মুক্তির ব্যবস্থা করব আমি। এইবার সেই পিশাচিনী গর্জে উঠে বলল, না, আমি যাব না। সেদিন যখন আমি বাঁচার জন্য এই গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়ে একটু সাহায্য চেয়েছিলাম, তখন
তখন তো কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি, অনেকে তো দরজাই খোলেনি। সেদিন ওদের একটুখানি সাহায্য পেলে আমি আর আমার গর্ভের সন্তান আজও বেঁচে থাকতাম। সেদিন যতটা কষ্ট পেয়ে আমাকে মরতে হয়েছিল, তার থেকেও অনেক বেশি কষ্ট দিয়ে আমি সবাইকে মারব। এই গ্রামকে আমি শ্মশানে পরিণত করব, তবেই আমার আত্মা মুক্তি পাবে। দেখ ভেগু, তোর ওপর আমার কোনো রাগ নেই, আর তাছাড়া তুই খুব ভালো মানুষও বটে। তাই বলছি, তুই এখান থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। আমিও চিৎকার করে বললাম, না, আমি কোথাও যাব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ তুমি এই গ্রামের আর একটা মানুষকেও মারতে পারবে না। তাই নাকি? তবে দেখি কার শক্তি বেশি, তোর না আমার। এই বলে সেই পিশাচিনী নিজের বিভৎস দুটো হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এবার আমি আমার পাশে একটা পাত্রে রাখা মায়ের সেই আশীর্বাদী জবা ফুলটা দিয়ে একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করে সেটা ছুঁড়ে দিলাম সেই পিশাচিনীর গায়ে। মুহূর্তে সে একটা আর্তনাদ করে উঠল, তারপর বলল, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এই গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি। তবে আমার আত্মাকে তোকে মুক্তি দিতে হবে। আমার দেহটা জমিদার বাড়ির বাগানে আম গাছ তলায় মাটিতে পুঁতে রাখা আছে, সেটা সেখান থেকে বার করে এনে আগুনে পুড়িয়ে দিতে হবে। পবিত্র আগুনের স্পর্শ পেলে তবেই আমার মুক্তি হবে। আমি দৃঢ় কণ্ঠে বললাম, বেশ, আমি তোর মুক্তির ব্যবস্থা করছি। আমার নির্দেশ মতো জমিদারের লোকেরা আগেই এসে মাটির তলা থেকে দেহটা বার করে এনে আমার সঙ্গেই নিয়ে এসেছিল। সেটা নিয়ে ওরা একটু দূরে অপেক্ষা করছে। এইবার আমার আদেশ পেয়ে ওরা সেটা সৎকারের ব্যবস্থা করল, আর আমি মন্ত্র পড়তে লাগলাম। এমন সময় শুনতে পেলাম সেই পিশাচিনীর কণ্ঠ। বড় শান্তি পেলাম, বড় শান্তি। আমি চলে যাচ্ছি ভেগু, চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। আর সঙ্গে সঙ্গে সামনের একটা বড় আম গাছের মোটা ডাল ভেঙে পড়ার শব্দ হল। বুঝতে পারলাম পিশাচিনী এই কোতলপুর গ্রাম ছেড়ে চলে গেছে, অর্থাৎ পারুলের আত্মার মুক্তি ঘটেছে। এতক্ষণে হয়তো প্রেত লোকে বীর প্রতাপের সঙ্গে ওর সাক্ষাৎও ঘটে গেছে। আমরাও জমিদার বাড়িতে ফিরে এলাম। সব কিছু জানার পর জমিদার ভানু প্রতাপের স্ত্রী খুবই ভেঙে পড়েছিল। এতদিন তিনি শুধু জানতেন যে পারুল কোথাও চলে গেছে, কিন্তু আজ সবটা জানার পর তার মনের অবস্থা যে কি হয়েছে তা একমাত্র তিনিই জানেন। আর অন্যদিকে সৌদামিনী, মেয়েটাকে দেখে বড়ই খারাপ লাগলো। সারাটা জীবন এখন তাকে এই বৈধব্যের জ্বালা সহ্য করতে হবে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে পরের দিনই আমি আমার নিজের বাড়িতে ফিরে এলাম। এই পর্যন্ত বলে ভেগুতান্ত্রিক থামলেন। আমাদের কারোর মুখে কোনো কথা ফুটল না। আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল পারুলের জন্য। বেচারি কত আশা নিয়ে নিজের স্বামীর সঙ্গে এই গ্রামে এসেছিল, কিন্তু তার যে এমন করুণ পরিণতি হবে তা যে সে স্বপ্নেও ভাবতে পারেনি। কি হলো, এত ভাবছো? বাবাজির ডাকে আমাদের যেন সম্বিত ফিরল। নিজেকে সামলে নিয়ে বললাম, না বাবাজি, কিছু না, অনেক রাত হলো, এখন আমরা আসি, আবার পরে সময় পেলেই আসবো। বেশ বেশ, এসো এসো। আমরাও ভেগুতান্ত্রিককে প্রণাম জানিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় বেরিয়েই বুঝতে পারলাম বৃষ্টিটা আজ বেশ ভালোই হচ্ছে। এদিকে ওদিকে একটু জলও জমে গেছে। লক্ষ্য করলাম রবির মুখে কোনো কথা নেই। জিজ্ঞাসা করলাম,
কিরে রবি, তখন থেকে দেখছি তুই কি যেন একটা ভেবে চলেছিস। কি ভাবছিস বলতো এত? আমার কাছ থেকে কিছু লুকোবি নাকি? রবি বলল। না, ভাবছি তোর এই ভেগুতান্ত্রিক যা বললেন তা কি আদৌ সত্যি নাকি সবটাই বানিয়ে বললেন? না রে ভাই রবি, আমার তো মনে হয় সবটাই সত্যি। কি জানি, হলেও হতে পারে। হ্যাঁ রে রবি, লতাকে তোর কেমন লাগলো? রবি একটু আমতা আমতা করে বলল। হ্যাঁ, ইয়ে মানে তার লতাকে আবার কেমন লাগে? ভালো, খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ, সে তো বুঝেইছি। ওর দিক থেকে তো আর চোখই সরাতে পারছিলি না। আমার কথায় রবি যেন একটু লজ্জা পেল। বিয়ে করবি? কথা বলবো নাকি বাবাজির সাথে? ধুর, কি যে বলিস না তুই। আমার মতো একটা ছেলেকে কি আর ওর পছন্দ হবে? আলবাত হবে। তুই রাজি কিনা সেইটা বল। রবি লাজুক মুখে মৃদু ঘাড় নেড়ে সম্মতি জানালো। বেশ, তাহলে সামনের সপ্তাহে এসেই এ বিষয়ে বাবাজির সঙ্গে কথা বলবো। নে নে, এখন তাড়াতাড়ি পা চালা, আবার বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে। শুনছিলেন মিলি ঘোষের কলমে ভেগুতান্ত্রিক ও কোতলপুর গ্রামের পিশাচিনী। বিভিন্ন চরিত্রে সায়ং, নর্মদা, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুরজিতা, অমিত, সৌমিতা, অর্পণ, সোমা এবং রিতম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APA স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।